সবাই রেডি? গুড মর্নিং তাহলে। ফার্স্টে আমরা কি করব হচ্ছে আমাদের যে হোমওয়ার্ক গুলা ছিল সেই হোমওয়ার্ক গুলা করব। হোমওয়ার্ক আজকে কত নাম্বার কোয়েশ্চেন হবে? কোয়েশ্চেন নাম্বার 21 থেকে 30। ওকে? চল তাহলে সবার হোমওয়ার্ক গুলা দেখি কতগুলা হইল কি হইল না। আর তোদের কিন্তু অফলাইন ব্যাচের হোমওয়ার্ক গুলা আমি আ মাঝখানে 1 উইক তোদের ছুটি থাকবে। আসার পর কিন্তু তোদের আলাদা খাতায় দেখব সবগুলা হোমওয়ার্ক একসঙ্গে। ওকে? অনলাইন তোদেরও সবাই একটা আলাদা খাতায় হোমওয়ার্ক গুলা লিখবি। কোয়েশ্চেন না তুললেও হবে। অ্যাপের ভিতরে সব কোয়েশ্চেন পায়া যাবি তোরা। ওকে? তো শোন, কোয়েশ্চেন গুলা খাতায় না তুললেও হবে, কোন চাপ নাই। কারণ কোয়েশ্চেন গুলো অলরেডি কি আছে হচ্ছে অ্যাপের ভিতরে আছে, ওইখান থেকেই দেখে নিতে পারবি। বা বা প্রিন্ট প্রিন্ট করতে চাইলে তোরা প্রিন্ট করেও নিতে পারিস। ওকে? ডাউনলোড করার অপশন দিতেছি। তো ডাউনলোড করে তোরা প্রিন্ট করতে চাইলে প্রিন্টও করতে পারিস। আর যারা এখনো অবধি হোমওয়ার্ক গুলো কোথায় থেকে করবি বুঝিস না, এখানে কিউআর কোড দেখতে পাবি, ওখানে স্ক্যান করিস, অ্যাপের ভিতরে যাবি। অ্যাসাইনমেন্ট সেকশনের মধ্যে হোমওয়ার্ক পাওয়া যাবে। ঠিক আছে? এবার তো আমার হচ্ছে আমাদের কি আছে? কোয়েশ্চেন নাম্বার। লাস্ট কোয়েশ্চেন আমাদের হয়েছিল হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20। এবার কোয়েশ্চেন নাম্বার 21 বের কর। কোয়েশ্চেন নাম্বার 21 দেখি। ওকে? তো কোয়েশ্চেন নাম্বার কত আছে হচ্ছে 21। 21 দেখ কি আছে? একটু দেখে নে সবাই। কোয়েশ্চেন নাম্বার 21 বলা আছে x equal to a square plus b c to the power 1/3 আর d to the power 4 স্কয়ার b। একটি ভৌত রাশির মান নির্ণয়ের ক্ষেত্রে a b c d পরিমাপের প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ ত্রুটি 2% হলে x এর মান নির্ণয়ের ক্ষেত্রে কোনটি পরিমাপে সর্বাধিক সতর্কতা প্রয়োজন? খুবই সুন্দর একটা কোশ্চেন। দেখ আমাদের কি দেওয়া আছে কোশ্চেন নাম্বার 21, x একটা রাশি দেওয়া আছে a স্কয়ার b বাই c টু দি পাওয়ার 1/3 ইনটু d, এটা দেওয়া আছে d টু দি পাওয়ার 4, তাই তো? তা এটা যদি ত্রুটি বের করি কত হবে? ডেল্টা x বাই x ইকুয়াল টু কত হবে? যে 2 ইনটু ডেল্টা a বাই a প্লাস b b বাই ডেল্টা প্লাস হচ্ছে 1/3 ডেল্টা c বাই c প্লাস 4 ইনটু ডেল্টা d বাই হচ্ছে d। এবার দেখ ভালো করে বলা আছে প্রত্যেকটা নির্ণয়ের ত্রুটি কত বলা আছে 2%। সবার ক্ষেত্রে ত্রুটি কত বলা আছে হচ্ছে 2%। তাহলে যদি দেখিস ডেল্টা এক্স বাই এক্স ইন্টু পার্সেন্টেজ যদি দেখিস, ওকে, তাহলে এগুলা কত দেওয়া আছে হচ্ছে 2%, 2%, 2% আর হচ্ছে 2%, সবগুলা করে দেওয়া আছে হচ্ছে 2%। তাহলে কত হইলো 4% প্লাস 2% প্লাস 2/3% প্লাস হচ্ছে 8%। তাহলে দেখ ডি এর ক্ষেত্রে কত আসলো 4%, বি এর ক্ষেত্রে 2%, সি এর ক্ষেত্রে কত হচ্ছে 2/3%, মানে একের থেকেও কম। আর ডি এর ক্ষেত্রে ত্রুটি কত আসলো হচ্ছে 8%। তাহলে সর্বাধিক ত্রুটি হওয়ার চান্স কোথায় বেশি আছে? ডি তে। তাহলে আমাদের অপশন কি হবে হচ্ছে ডি নাম্বার।
তো এইটা যখন মাপবি ডি নাম্বারটা, যেটাই মাপতেছিস ডি নাম্বারটা মাপার সময় কি করতে লাগবে, তোদের হচ্ছে বেশি সতর্কতা থাকতে লাগবে। ঠিক আছে? ক্লিয়ার এতটুক? তাহলে অপশন হবে হচ্ছে ডি, অপশন ডি। এবার কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন নাম্বার 22 কি বলা আছে? দেখো একটা সবাই, বলা 3.00 ইনটু 10 টু দি পাওয়ার 3 আর 350030 সংখ্যা দুটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। দেখ এটার ক্ষেত্রে যদি দেখিস 3500, এটা সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? এখানে 1 2 3 4, কারণটা এটা হচ্ছে দশমিকের পরে 0, obviously সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে হচ্ছে 4 ইনটু কত আছে হচ্ছে 10 টু দি পাওয়ার। ওকে, এটা ছিল, কিন্তু পাওয়ার আমরা জানি কোন পাওয়ারেই সিগনিফিক্যান্ট ফিগার হয় না। তো এটা কোন চাপ নেই। তার পরবর্তীতে কি আছে হচ্ছে 350030। তাহলে এটা সিগনিফিক্যান্ট ফিগার কত হবে? দেখ এটার ক্ষেত্রে এগুলা তো ট্র্যাপ 0, আর এটা কি হচ্ছে আমাদের হচ্ছে দশমিকের পরে 0, obviously হবে। তাহলে হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে আমাদের যেটা 4 আর 6 অপশন আছে ওইটা হবে। তাহলে 4 আর 6 কোথায় আছে? সি নাম্বার অপশনে আছে। তাহলে অপশন হচ্ছে অপশন সি। তারপর কোশ্চেন নাম্বার হচ্ছে 23। তো 23 তে এবার যাই। 23 দেখ কার হয়েছে। এখন অব্দি যেগুলো করাইছি দুইটাই হয়েছে সবার। ওকে। তো নেক্সট কোশ্চেনে আমরা যাই। কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 দেখাচ্ছি তোদের। একটু ওয়েট কর অনলাইন। কোশ্চেন নাম্বার এইবার যেন কত হবে আমাদের? 23, তাই তো? হ্যাঁ। কোশ্চেন নাম্বার 23 দেখ এখন সবাই। ওকে। তুমি মনে রাখিস সার্থক সংখ্যার ইংলিশ নাম কি হচ্ছে? সিগনিফিক্যান্ট ফিগার। অপর নাম কি হচ্ছে? তাৎপর্যপূর্ণ সংখ্যা। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23 সবাই দেখতে পাচ্ছিস? কোশ্চেন নাম্বার 23 কি আছে হচ্ছে, একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলে মোট 100টি ভাগ আছে। ঠিক আছে? স্ক্রু গেজে দেখছি আমরা 100টা ভাগ থাকে। চক্রাকার স্কেলটি দুবার পূর্ণ চক্রের রৈখিক স্কেলের পার্ট হয় 1 মিলিমিটার। তার মানে 2 বার ঘুরাইলে কত হয় হচ্ছে 1 মিলিমিটার হয়। বলতে স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্টের মান নির্ণয় করো। সিম্পল জিনিস মাথায় রাখিস। আমরা কি করি হচ্ছে, আমরা লঘিষ্ঠ ধ্রুবক যখন বের করছি দেখি ১ ঘর ঘোরাই, ১ ঘর ঘোরানোর পর কতটা শিফট হয়ে যায়। নরমালি ১ ঘর ঘোরানোর পর 1 মিলিমিটার শিফট হয়ে যায়। ওইটা দিয়ে করছি আমরা। কিন্তু এইখানে বলা আছে 1 মিলিমিটার শিফট কত ঘরে কয়বার? ২ বারে হবে। তাহলে একবারে কত হবে? 1/2 মিলিমিটার হবে। ঠিক আছে? তাহলে একবার একবারের ক্ষেত্রে ঘুরাইলে হচ্ছে আমাদের লঘিষ্ঠ স্ক্রু পিস কত আসতেছে? একবারের ক্ষেত্রে, একবারের ক্ষেত্রে, বারের ক্ষেত্রে মানে একবার ঘুরাইলে কতটা যাইতেছে। ঠিক আছে? স্ক্রু পিস মানে চক্রাকার স্কেলটাকে একবার ঘুরাইলে কতটা রৈখিক দূরত্ব সরতেছে তাকে কি বলি আমরা? স্ক্রু পিস। ওকে? তাহলে একবারের স্ক্রু পিস কত হবে হচ্ছে? স্ক্রু পিস ইকুয়াল টু আসবে হচ্ছে 1/2, দ্যাট ইজ হচ্ছে 0.5 মিলিমিটার। ওকে? এবার আমাদের কি বলা আছে হচ্ছে সেন্টিমিটারে অ্যান্সার চাইছে। আর হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট চাইছে। তাহলে লিস্ট কাউন্ট বা হচ্ছে আমাদের
লঘিষ্ঠ ধ্রুবক ইকুয়াল টু কত হবে? তাহলে স্ক্রু পিচ কত হলো 0.5 আর হচ্ছে আমাদের কতগুলো আছে 100 টা ভাগ করা আছে। ঠিক আছে? তাহলে 100/100 তাহলে কত হচ্ছে 0.05 ঠিক আছে? এত কি হচ্ছে মিলিমিটার। কিন্তু আমাদের কি করতে লাগবে হচ্ছে সেন্টিমিটার। তাহলে 0.005 সেন্টিমিটার। ওকে? তাহলে হচ্ছে অপশন নাম্বার এ আছে। ঠিক আছে? তাহলে অপশন এ। ঠিক আছে? তারপরে হচ্ছে 24 কোয়েশ্চেন নাম্বার 24 এ কি বলা আছে? এটা খুব সুন্দর কোয়েশ্চেন। দেখ কোয়েশ্চেনটা সবাই আগে পড়। এটা অনেকের করতে একটু প্রবলেম হবে। ক্লাস 11 এর স্টুডেন্টের ক্ষেত্রে ১ম এটা প্রবলেম হবে। কারণটা এটার অনেকগুলো সূত্র তোরা এখনো জানিস না। কিন্তু পরীক্ষায় চলে আসে এগুলা কিন্তু কোয়েশ্চেন। তো এই সূত্রগুলো অ্যাকচুয়ালি ক্লাস 12 এ আসে বেশিরভাগ সূত্র। ওগুলাকে ইউস করে এই মাত্রাটা বের করতে লাগে। তা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 24 তবুও পড় একবার আমি তোদের শেখায় দিতেছি ভালো করে। বলছে প্লাঙ্কের ধ্রুবক H কমা শূন্য মাধ্যমে আলোর বেগ c এবং মহাকর্ষীয় ধ্রুবক g হলে হলো ৩ টি মৌলিক ধ্রুবক। এই ৩ টি ধ্রুবকের সাহায্যে দৈর্ঘ্যের মাত্রা কত হবে? এটা বের করতে বলছে তো। তো মৌলিক ধ্রুবক মানে এগুলোর সাহায্যেই উত্তর লিখতে লাগবে। এবার এইখানে তোরা ভালো করে দেখ যে অভিকর্ষ ধ্রুবক g সম্বন্ধে মোটামুটি জানিস তোরা 9-10 এ পড়াশোনা করে আসছিস সেটা। কিন্তু CO সম্বন্ধে তোরা শিখছিস যে বেগের সম্বন্ধে জানিস। আর একটা জিনিস জানিস না সেটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক H। এই প্লাঙ্ক ধ্রুবক H এর সম্বন্ধে আমি তোদের একটু শেখায় দেই যে কোন ফর্মুলা থেকে এটার মাত্রা বের করতে পারছিস। ওকে? কারণটা এই ধরনের প্রবলেম গুলো সলভ করার জন্য আমাদের কি লাগবে সবসময় মাত্রা বিশ্লেষণ করতে লাগবে। মাত্রা বিশ্লেষণ করলে তাহলেই কি করতে পারবো আমরা হচ্ছে অ্যান্সার করতে পারবো। চল তাহলে একবার দেখে নে যে কি হবে। কোয়েশ্চেনটা পড়ছিস সবাই? এবার তাহলে দেখ যদি আমরা এতটা বুঝতে পারি যে দৈর্ঘ্যের মাত্রা বের করতে লাগবে কিসের সাহায্যে? প্লাঙ্ক ধ্রুবক H, আলোর বেগ c আর হচ্ছে কি জি এর সাপেক্ষে বের করতে লাগবে। তাই তো? তো বের করার জন্য আমরা কি করব একবার জিনিসটা দেখ যে আমরা ধরলাম কি হচ্ছে L টা কেমন করে আছে দৈর্ঘ্য L টা কেমন করে আছে? L আছে হচ্ছে H টু দি পাওয়ার x, G টু দি পাওয়ার কত হচ্ছে y, C টু দি পাওয়ার কি আছে হচ্ছে আমি যেমন করে সাজানো আছে এমন করলাম। তোরা যেটা ইচ্ছা তাই করতে পারিস, কোন ব্যাপার না। ঠিক আছে? জি টু কত আছে হচ্ছে z এটাকে ধরলাম। তো এবার কেমন করে আছে এটা জানার জন্য আমাদের কি লাগবে? x, y, z এর ভ্যালু গুলা লাগবে। ঠিক আছে? তাহলে x, y, z এর ভ্যালু বের করব কেমন করে? সেটা হচ্ছে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। ওকে? ডাইমেনশন এনালাইসিস এর মাধ্যমে। তো ডাইমেনশন এনালাইসিস এর জন্য আমাদের ১ম এ হচ্ছে h কি জিনিস জানতে লাগবে। তো h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবক বের করার বুদ্ধি কি? দেখ অনেক কিছু থ্রুতে বের করতে পারি আমরা। তার মধ্যে একটা সবথেকে সিম্পলিস্টিক হচ্ছে তোদের ফর্মুলা শেখায় দেই। সেটা হচ্ছে E ইকুয়াল টু এইচ নিউ। এমন কোন সূত্র লাগবে যেখানে কি আছে তোদের হচ্ছে আ এইচ থাকবে। ঠিক আছে? তাহলে E একটা শক্তি ইকুয়াল টু এইচ প্লাঙ্ক ধ্রুবক আর নিউ কি হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে? তাহলে কম্পাঙ্ক কি হয় মাথায় রাখিস। কম্পাঙ্ক হচ্ছে c বাই ল্যামডা হয়। এটা হচ্ছে কি হয় কম্পাঙ্ক। যেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে? c বাই ল্যামডা। তাহলে কম্পাঙ্ক কি হয়? এইচ সি বাই হচ্ছে ল্যামডা। সি বাই ল্যামডা। ঠিক আছে? তাহলে এইখান থেকে কিসের মান লাগবে আমাদের হচ্ছে এইচ। তাহলে এইচ এর মান কত হবে? ই ল্যামডা বাই কত হচ্ছে? সি। তাই তো? এবার ই মানে কি হচ্ছে শক্তি। শক্তি মানে কি? কৃতকার্যের সমান। আমরা জানি কৃতকার্য কি? বল ইনটু সরণ। তাহলে বল কত? এম এল টি মাইনাস 2 সরণ কত হচ্ছে? এল। তাহলে বল ইনটু সরণ ইনটু ল্যামডা। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। কি বলতেছি? দৈর্ঘ্য মানে লেন্থ। তাহলে ওইটাও কি হবে? এল। আর সি মানে কি হচ্ছে? শূন্য মাধ্যমে আলোর বেগ। বেগ মানে কত? এল টি মাইনাস 1 বেগ টি মাইনাস 1 তাহলে এল টি মাইনাস 1 তাহলে কি হবে দেখতো? একটা এল কেটে গেল। তাহলে এখান থেকে আসলো হচ্ছে এম এল স্কয়ার টি মাইনাস কত হচ্ছে? মাইনাস 1 ঠিক আছে? এটা গেল হচ্ছে এইচ এর মাত্রা। এখন আমাদের কিসের মাত্রা লাগবে? আরেকটা হচ্ছে সি এর মাত্রা। সি এর মাত্রা কত হয় আমরা জানি। সি হচ্ছে একটু আগেই দেখলাম এল টি মাইনাস 1 কারণটা এটা হচ্ছে বেগের মাত্রা। ওকে? দৈর্ঘ্য বাই সময়। আরেকটা আমাদের কি লাগবে হচ্ছে জি। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটার ফর্মুলা কি আছে? F ইকুয়াল টু জি M1 M2 বাই কত হচ্ছে? আর স্কয়ার। তাহলে জি ইকুয়াল টু কত হচ্ছে? F আর স্কয়ার বাই হচ্ছে M1 M2। তাহলে হচ্ছে M L T মাইনাস 2 আর হচ্ছে L স্কয়ার বাই কত হচ্ছে? M স্কয়ার। তাই তো? কারণটা M ইনটু M
মাথায় রাখিস, এটা সবাই বুঝে নিস যে এম ইন্টু এম। আর মানে কি হচ্ছে দূরত্ব, দূরত্বকে কি দিয়ে লিখি, লেন্থ দিয়েই তো লিখি না, এল দিয়া। মাথায় রাখিস এফ হচ্ছে এম এল টি মাইনাস টু, আর মানে দূরত্ব, দূরত্ব মানে কি হচ্ছে এল। ওকে, আর এম মানে এম, এম মানে এম ভর। ওকে, তাহলে একটা এম কাটতেছে, কি পড়ে থাকবে হচ্ছে একটা এম উপরে গেল, এম মাইনাস ওয়ান, তারপরে কত হচ্ছে এল কিউব আর টি মাইনাস টু, এটা গেল সবকিছু, এটা হচ্ছে জি এর মাত্রা গেল। তো একটা কোশ্চেন করতে গিয়ে আমরা অনেক কিছু শিখে ফেলতেছি। এবার এটা কোথায় বসায় দেই হচ্ছে ফ্রম ইকুয়েশন, ইকুয়েশন 1 এ এগুলা পুট করে দেই। ইকুয়েশন 1 এ পুট করলে কি পাবো? এল এর কি হবে? এল তো লেন্থ, দৈর্ঘ্য। তাহলে এল এর কত হচ্ছে এল ক্যাপিটাল এল, আর এইচ হচ্ছে এইটা এম এল স্কয়ার টি মাইনাস 1, তার কত হচ্ছে টু দি পাওয়ার এক্স, তারপরে কত হচ্ছে এল টি মাইনাস 1 টু দি পাওয়ার কত হচ্ছে ওয়াই, আর এটা কত গেল হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে এম মাইনাস 1 এল কিউব টি মাইনাস 2 টু দি পাওয়ার কত হচ্ছে জেড। তাহলে এটা যদি দেখিস তোরা কি কি পাচ্ছিস, এল আছে, এম গুলাকে একসঙ্গে কর, এম গুলাকে একসঙ্গে করলে এম এক্স, তারপরে এটা কত হবে, এখানে এম কত আছে মাইনাস জেড, তারপরে এল এখানে কত আছে দেখো টু ইন্টু কত হচ্ছে এক্স, তাহলে এটা কত হবে হচ্ছে টু এক্স, টু এক্স গেল, আর এল, এল এর কথা বলতেছি, হ্যাঁ, তাহলে হচ্ছে টু এক্স গেল, এখানে কত আসবে হচ্ছে প্লাস ওয়াই, আর এখানে এল কত আছে প্লাস থ্রি জেড, আর টি, টি এর ক্ষেত্রে কত হবে এখানে মাইনাস এক্স, তারপরে কত হবে হচ্ছে মাইনাস ওয়াই, আর হচ্ছে মাইনাস টু জেড। এবার কি করব, কম্পেয়ার করব, সিম্পল জিনিস, কম্পেয়ার করলে কি পাবি, কম্পেয়ার কর, এল এর উপর কিছু নাই মানে কত আছে ওয়ান আছে, আর এম এর কত আছে জিরো আছে, আর হচ্ছে টি এরও কত জিরো আছে, কারণ টি আর এম তো নাই, তাহলে ওদের পাওয়ার কত আছে জিরো করে আছে। তাহলে এক এক করে দেখ, এম এর পাওয়ার এদিকে কত আছে কিছু নাই মানে জিরো, তার মানে এক্স মাইনাস জেড ইকুয়াল টু কত হচ্ছে জিরো, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কি বলতে পারি জেড, তারপরে এখান থেকে কি বলতে পারি টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল টু কত হচ্ছে এল এর হচ্ছে ওয়ান, তাহলে এক্স এর জায়গায় কত টু এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে থ্রি এক্স ইকুয়াল টু কত ওয়ান, তাহলে ফাইভ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান গেল। ওকে, আর একটা কি আছে কম্পারিজনের মধ্যে যদি করিস, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস টু জেড, তাই তো টু জেড ইকুয়াল টু জিরো, কারণটা এইদিকে কত আছে টি আছে, এখানে টি নাই, টি নাই মানে টি টু কত হচ্ছে জিরো আছে। ওকে, এটা গেছে। এবার আমরা কি জানি হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এক্স মানেই কত হচ্ছে জেড, তাহলে হচ্ছে জেড মানেই এক্স, তাহলে হচ্ছে টু এক্স ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু কত হচ্ছে ওয়াই। ওকে, এটা ইকুয়াল টু ওয়াই পাচ্ছি, তাহলে ওয়াই এর ভ্যালু এখানে বসায় দেই। তো মাথায় রাখিস ওয়াই এর ভ্যালু এইটাই আমি বসায় দিতেছি, হ্যাঁ, তাহলে কত হবে হচ্ছে ফাইভ এক্স আর হচ্ছে মাইনাস থ্রি এক্স, ওয়াই এর ভ্যালু বসাই দিলাম ইকুয়াল টু ওয়ান, তাহলে এখানে আসলো হচ্ছে টু এক্স ইকুয়াল টু ওয়ান, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু আসলো হচ্ছে হাফ, তাহলে এক্স ইকুয়াল টু হাফ আসলে আমরা কি জানি হচ্ছে সো এক্স ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইকুয়াল, তাহলে জেড ইকুয়াল টু কত হবে এক্স। ওকে, তাহলে এটা কত আসলো হাফ আসলো। আর একটা কি বাকি থাকলো আমাদের হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এখান থেকে এটা থেকে বের করে দেই। সো সো y ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস থ্রি এক্স, থ্রি ইন্টু এক্স এর মান কত হাফ, তাহলে মাইনাস থ্রি বাই কত আসবে টু, তাহলে ফ্রম ইকুয়েশন ওয়ান, ইকুয়েশন ওয়ানে পুট করে দিয়ে সবগুলো ভ্যালু, তাহলে কি হবে এল ইকুয়াল টু কত হবে এইচ টু দি পাওয়ার এক্স, এক্স এর ভ্যালু কত আছে হচ্ছে হাফ, তারপর সি টু দি পাওয়ার কত আছে হচ্ছে ওয়াই, ওয়াই এর ভ্যালু কত আছে ওয়াই ভ্যালু মাইনাস থ্রি বাই টু, আর হচ্ছে জেড জি জি জেড এর ভ্যালু কত আছে হচ্ছে হাফ, তাহলে উপরে কি হলো দেখতো এইচ টু দি পাওয়ার হাফ, জি টু দি পাওয়ার কত হচ্ছে হাফ বাই কত হচ্ছে সি টু দি পাওয়ার হচ্ছে থ্রি বাই টু। ওকে, তাহলে হাফ মানে কত রুট ওভার, তাহলে এইচ জি রুট ওভার এইচ জি বাই কত সি টু দি পাওয়ার কত হচ্ছে থ্রি বাই টু। অপশন আছে কি নাই দেখতো, অপশন এ, বাস। হ্যাঁ, অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখিস, তোদের অনেকের একটা কোশ্চেন আসে যে এমসিকিউ মানে মনে হয় একদম ঝট করে ১ সেকেন্ডে অ্যান্সার হবে। তোরা পুরো সেমিস্টারে ৩৫ টা কোশ্চেন, ৩৫ টা কোশ্চেনে কি থাকবে এমসিকিউ, তাহলে কি সবগুলোই কি আমার সহজ থাকবে নাকি? অবভিয়াসলি এটার মধ্যে একটা জিনিস মাথায় রাখিস, এটার ভিতরে তোদের বড় কোশ্চেন সলভ করেই কিন্তু অ্যান্সার আনতে লাগবে। তোদের ৩৫ টা কোশ্চেনের মধ্যে হয়তো ১৫ টা কোশ্চেন থেকে ১৬ টা কোশ্চেন কি পাবি হচ্ছে ডাইরেক্ট
তোদের ফর্মুলা দিয়ে হয়ে যাবে। আর বাকি তোদের মোটা রেখে 18টা থেকে 20টা কোয়েশ্চেন তোদের এমন কোয়েশ্চেনই থাকবে যেগুলা হচ্ছে তোদের কি করতে লাগবে হচ্ছে প্রবলেম সলভ করার পর অ্যান্সার আসবে। এটা জিনিস মাথায় রাখিস, হ্যাঁ? ওকে? তো তোদের একটা জিনিস মাথায় রাখিস, এখানে ইতিহাসের মতো এমসিকিউ না যে কি করলি তোরা একটা সন মুখস্থ করছিস ওই সনটাই ডাইরেক্ট চলে আসবে। এখানে তোদের প্রবলেম সলভ করেই অ্যান্সার আনতে লাগবে। ওইজন্যই তোরা সায়েন্স নিছিস। ওকে? তোদের বেস্ট স্টুডেন্ট এইজন্যই বলা হয় কারণটা তোরা খাটতে যাচ্ছিস। ক্লিয়ার হচ্ছে এতটুক? ওকে, এতটুক লেখা আছে তাহলে? অপশন এ হচ্ছে তো? তোদের এই বয়সে একটা জিনিস বলি তোদের, এখন থেকে যারা অপশনের কথা, অ্যান্সারের কথা চিন্তা না করে প্রসেস অনুযায়ী করবি, তোদের বেস স্ট্রং হবে। আর বেস স্ট্রং হলে পরবর্তীতে যেকোনো এন্ট্রান্স এক্সামিনেশন এর সুবিধা হবে এবং তোদের নরমাল যে পরীক্ষাগুলো দিবি এগুলোও তোদের একটা টাইমের পর তোরা আসলে সায়েন্স জিনিসটা বুঝতে পাবে। কিন্তু কেউ যদি সেই ইতিহাস ভূগোল কিছুদিন আগে মাধ্যমিকে পড়াশোনা করে আসলি ওই সেন্সে এখনো যদি এমসিকিউ সলভ করতে যাস তাহলে কিন্তু মুশকিল। আর মনে রাখিস আগের এমসিকিউ আর এখনকার মধ্যে ডিফারেন্স কি? আগে পুরা কোশ্চেনটায় বেশিরভাগ হচ্ছে এসএ টাইপ ছিল, কিছু পরিমাণ এমসিকিউ ছিল। আর এমসিকিউ কিসের জন্য দিত? যাতে হচ্ছে কম সময়ে তারা ওগুলো অ্যান্সার করতে পারিস। আর এখন পুরাটাই কি হচ্ছে তোদের? এমসিকিউ। তোকে প্রবলেম সলভ করেই অ্যান্সার আনতে লাগবে। তো বেশিরভাগ বড় কোয়েশ্চেন পাবি। তো আমি তো ১ম এ তোদের এখন এতদিন অব্দি ছোট কোয়েশ্চেন দিছিলাম। এইটা ইউনিট। তারপরে দেখবি বড় কোয়েশ্চেন দিয়া তোদের ছোট অ্যান্সার আসবে। ওকে? তো এবার নেক্সট কোয়েশ্চেন কত হবে? কোয়েশ্চেন নাম্বার? হ্যাঁ, তাহলে কোয়েশ্চেন নাম্বার 25 দেখ কোয়েশ্চেন নাম্বার 25 কি বলছে? 24 তো হয়ে গেল আমাদের। ওকে? 25 দেখ কি বলছে? একটি পরীক্ষায় এ, বি, সি এবং ডি ৪ টি ভৌত রাশির পরিমাপে ত্রুটি যথাক্রমে 1%, 2%, 3% এবং 4%। তাহলে x ইকুয়াল টু a স্কয়ার b টু দি পাওয়ার হাফ c টু দি বাই c টু দি পাওয়ার 1/3 d টু দি d কিউব ভৌত রাশির পরিমাপে সর্বোচ্চ শতকরা ত্রুটি কত হবে? চল সিম্পল জিনিস লিখি। তো এটা কোশ্চেনের অ্যান্সার দেখি আমরা। কোশ্চেন নাম্বার 25। তো কোশ্চেন নাম্বার 25 কি বলছে? x ইকুয়াল টু দেওয়া আছে a স্কয়ার b টু দি পাওয়ার হাফ c টু দি পাওয়ার 1/3 d টু দি পাওয়ার কত দেওয়া আছে? এখনই এমন একটা কোশ্চেন করলাম আমরা। তাহলে ডেল্টা x বাই কত হবে? x ইকুয়াল টু হচ্ছে 2 ইনটু ডেল্টা a বাই a প্লাস হাফ ইনটু ডেল্টা b বাই b প্লাস 1/3 ডেল্টা c বাই c প্লাস হচ্ছে আ 3 ইনটু ডেল্টা d বাই হচ্ছে d। তাহলে আমাদের কি বলছে? এটা ত্রুটি বের করতে বলছে। ডেল্টা x বাই x এর এটার পার্সেন্টেজ দেখবো আমরা। এবার 2 ইনটু a নির্ণয়ের ত্রুটি কত দেওয়া আছে? 1%। a নির্ণয়ের ত্রুটি 1%, b নির্ণয়ের ত্রুটি কত দেওয়া আছে হচ্ছে 2%, c নির্ণয়ের ত্রুটি কত দেওয়া আছে? 3% আর d নির্ণয়ের ত্রুটি কত দেওয়া আছে আমাদের? 4% দেওয়া আছে। তাহলে কত হলো? 2% প্লাস হচ্ছে 1% প্লাস 1% প্লাস 12%। তাহলে কত হচ্ছে? 16%। অপশন আছে? ওকে? তো অপশন সি। অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 26। ক্লিয়ার? অপশন সি হইল। এবার দেখ কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 26 একটু পড় সবাই। কিউট সা কোয়েশ্চেন একটু তোদের মতো কিউট একদম। ওকে? তো কোয়েশ্চেন নাম্বার কিউট কোয়েশ্চেন। কিউট কোয়েশ্চেন কি দেওয়া আছে? একটি রোধ R1 ইকুয়াল টু এত ওহম, R2 ইকুয়াল টু এত ওহম শ্রেণী সময়ে সংযুক্ত আছে। রোধ দুটি তুল্য, রোধের মান কত হবে?
দেখ একটা জিনিস শ্রেণী সময়ে যুক্ত আছে, তার মানে হচ্ছে তো তোদের তুল্যরোধ বের করার সূত্র কি? শ্রেণী সময়ের ক্ষেত্রে মনে আছে? ক্লাস 10 এ তোরা পড়াশোনা করছিস। ঠিক আছে? শ্রেণী সময়ে তুল্যরোধ কত হয়? R equivalent equal to R1 plus R2 বাস এটা যোগ করে দে মন মেজাজ সব ঠিক হয়ে যাবে। তাহলে R1 আর R2 যোগ করে দে। এবার শোন তোদের আমি এইখানে কয়টা কথা বলে দেই মাধ্যমিকের এই ছোট, ছোট জিনিসগুলো অনেক সময় তোদের কাজে লাগবে। ঠিক আছে? তো তোদের একটু মনে করায় দেই কি ছিল বলতো? যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি ছিল? আমি নোট দিয়ে লিখে দিতে। তাহলে শ্রেণী সমবায় কি ছিল ধরি নে এইটা কত আছে? R1 এটা কত আছে হচ্ছে R2 এটা হচ্ছে ধরি নে R3 তাহলে R1 R2 R3 এদের যদি তুল্য রোধ দেখিস আর তুল্যর ইংলিশ কি হচ্ছে ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হবে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে R1 প্লাস R2 প্লাস হচ্ছে R3 এটাকে কি বলি আমরা হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়। একটা জিনিস মাথায় রাখিস শ্রেণী সমবায় করার সময় শ্রেণী সমবায় মানে কি হচ্ছে তারগুলা যখন একটার প্রান্ত আরেকটার সাথে আরেকটা এমন করে একসাথে যুক্ত থাকে। ঠিক আছে? একটা শুরু হয় একটা শেষ হয়। আর সমান্তরালের ক্ষেত্রে মাথায় রাখিস সমান্তরাল বা প্যারালাল কম্বিনেশন। সমান্তরাল, পেয়ারলাল না হ্যাঁ? প্যারালাল হ্যাঁ। ওকে। না, না আমি বলতেছি তোর আবার পেয়ারের কথা মনে পইড়া যায়। ঠিক আছে? তো সকাল, সকাল ওইটা প্যারালাল ভাবিস না। এটা হচ্ছে সমান্তরাল, প্যারালাল। তাহলে এটার ক্ষেত্রে কি হয়? সাপোজ এমন আছে হচ্ছে এটারও R1 আছে, আর এটা কিসে R2 আছে, এটা হচ্ছে R3 আছে। এটাকে কি বলি আমরা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ কত হয়? 1/R equivalent equal to হচ্ছে 1/R1 তো লাস্টে গিয়ে মনে রাখিস 1/R equivalent নিচে লিখছি। পুরা ক্যালকুলেশন করবি ক্যালকুলেশন করার পর কি করবি হচ্ছে R equivalent এর মান বের করবি। ঠিক আছে? তোর মনে হয় পরবর্তীতে অ্যাসাইনমেন্টে কোথাও লেখা আছে সমান্তরাল সমবায়ের অঙ্ক আছে। তার জন্য আগেই লেখায় দিলাম। ওকে? তো আমরা শ্রেণী সমবায়টা দিয়েই করি। শ্রেণী সমবায় চাইছে আমাদের। তাহলে ২ টা কি দেওয়া আছে হচ্ছে রোধ দেওয়া আছে R1 আর R2 এদের কি সমবায়ে যুক্ত করতে বলছে? শ্রেণী সমবায়ে যুক্ত করতে বলছে। চল আমরা কি করে দেই হচ্ছে যুক্ত করে দেই। তো যুক্ত করলে কি পাবো? কি, কি দেওয়া আছে আমাদের? R1 equal to দেওয়া আছে হচ্ছে 100 প্লাস মাইনাস 3 ওহম আর R2 equal to কত দেওয়া আছে আমাদের হচ্ছে R2 equal to দেওয়া আছে 200 প্লাস মাইনাস 4 ওহম। একটা জিনিস মাথায় রেখিস এটা হচ্ছে অরিজিনাল আর এটা কি হচ্ছে এরর। ঠিক আছে? এটা কি হচ্ছে আবার এরর আর এটা কি হচ্ছে অরিজিনাল তাই তো? এটা হচ্ছে অরিজিনাল। তাহলে এটা কি হয়? R equivalent equal to এই দুটার যোগফল হবে। R1 প্লাস কত হচ্ছে? R2 ২ টাই যুক্ত আছে। ৩ টা ছিল ৩ টা লিখছি ২ টা আছে। এবার কয়টা লিখবো? ২ টাই লিখবো। তুল্যটা। তাহলে কত হবে হচ্ছে 100 প্লাস মাইনাস 3 ওহম প্লাস কত হচ্ছে 200 প্লাস মাইনাস 4 ওহম। তাহলে এটা কি হবে? যে অরিজিনাল, অরিজিনাল যুক্ত হবে। তাহলে 100 প্লাস কত হচ্ছে 200 তার ওহম প্লাস মাইনাস কত হচ্ছে? ত্রুটিগুলা যোগ হবে। তাহলে কত? 3 প্লাস 4 ওহম। তাহলে কত হচ্ছে? 300 প্লাস মাইনাস 7 ওহম। অপশন আছে? কত নাম্বার অপশন? অপশন নাম্বার এ। ক্লিয়ার? ঠিক আছে না? এগুলা বাড়িতে প্র্যাকটিস করতেই থাক। যতগুলো অ্যাসাইনমেন্ট দিতেছি। তোরা ভাব ৩ টে কোয়েশ্চেনের জন্য তোদের এক্সামে ৩ টা কোয়েশ্চেন আসবে কিন্তু অ্যাসাইনমেন্ট দিতেছি কতগুলা? বহুত কোয়েশ্চেন দেব। তো প্র্যাকটিস করতে, করতে দেখবি সবগুলা এইখান থেকেই কমন পাবি। তোদের ক্লাস 11 এর সেমিস্টার 1 ভালো রেজাল্ট হবে যদি তোরা কি করিস এগুলা যখন আমি ধরে নে এগুলা কোয়েশ্চেন দিলাম। সাপোজ এইটার থেকে এই ইউনিট থেকে 100 টা কোয়েশ্চেন দিলাম। এই 100 টা কোয়েশ্চেন তোদের কোনদিন আমি রাত্রিবেলা ঘুম থেকে ঠিক আছে? ভোরবেলা ঘুম থেকে 4:30 টায় ঢাকায় উঠাইছি। ওঠানোর পর আমাকে জিজ্ঞেস করছি বলে এটার অ্যান্সার কি হবে? তুই প্রসেস সহকারে বইলে দিবি বলে এইটা কোয়েশ্চেনের অ্যান্সার এইটা হবে। এতটা প্র্যাকটিস করবি। ওকে? তাহলে দেখবি যে পরীক্ষায় 100 আউট অফ 100 দ্যাট ইস এই 100% এর কথা বলতেছি। 35 আউট অফ 35 ওকে? তো তোদের এতটা প্র্যাকটিস করতে লাগবে। প্র্যাকটিস করতে, করতেই সব জিনিস ক্লিয়ার হয়। ওকে? তো এমনভাবে নিজেকে ট্রেন্ড করবি যেন যখনই ঘুম থেকে উঠে যখনই জিজ্ঞেস করুক গভীর ঘুমের ভিতরে আমি ভোর ৪ টে কেন বললাম? কারণটা এখনকার দিনের বাচ্চাগুলা ঘুমাইতে, ঘুমাইতেই কখন ঘুমাইস তোরা?
ঠিক আছে? সেই ১টা ২টা বাইজাই যায়। ওইজন্য ১টার সময় আগে ডাকলে মানুষের তবু হইতো, প্রবলেম হইতো। এখনকার দিনে একদম ৪টের দিকে ডাকতে লাগে। যখন একদম গভীর ঘুরে। তো ৪টায় ভোরে গিয়ে ডাকবো, "চল এইটা অঙ্কের উত্তর বল।" তো খালি অ্যান্সার বললে চলবে না। মুখস্থ করার কথা বলি নাই। এখানে পানিপথের ১ম যুদ্ধ কত খ্রিস্টাব্দে আমি জিজ্ঞেস করি নাই। ঠিক আছে? তো তোদের যেটা মাথায় রাখতে লাগবে, পানিপথের যুদ্ধের প্রসেস মাথায় রাখতে লাগবে। তো প্রসেস বলতে লাগবে। ওকে? এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 27 কোয়েশ্চেন নাম্বার 27 এ কি আছে দেখ তো? বলা আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 27 দাঁড়া, অনলাইন তোদের জন্য চেঞ্জ করতে লাগবে কোয়েশ্চেনটা। 1 সেকেন্ড। ওকে, কোয়েশ্চেন নাম্বার 27। দেখ কোয়েশ্চেন নাম্বার 27 কি আছে? কোয়েশ্চেন নাম্বার 27 বলা আছে যে এক্স, ওয়াই এবং জেড এই ৩টি ভৌত রাশির একক যথাক্রমে গ্রাম, সেন্টিমিটার স্কয়ার, সেকেন্ড টু দি -5 এবং গ্রা গ্রাম পার সেকেন্ড এবং সেন্টিমিটার পার আ সেকেন্ড স্কয়ার। বলা আছে এক্স, ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্ক হলো। খুব সুন্দর কোয়েশ্চেন। স্টার দিয়ে রাখতো এটা কোয়েশ্চেনকে। স্টার। ওকে? কোয়েশ্চেনটা দেখ একটু সুন্দর একটা কি উঠছে কোয়েশ্চেন। ওকে? কোয়েশ্চেন নাম্বার 27। তাহলে এক্স, ওয়াই, জেড। দেখ আমাদের এক্স, ওয়াই, জেড এর মধ্যে রিলেশন লাগবে। কিন্তু কেমন রিলেশন জানি না। সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, কার সাথে কত পাওয়ার কিচ্ছু জানি না। তাহলে এক্স, ওয়াই, জেড এর কি করতে পারি? দেখ আমরা ধরলাম, ধরে নিলাম যে এদের রিলেশন কেমন আছে। এক্স, এক্স সামথিং কনস্ট্যান্ট কে, ওয়াই আর হচ্ছে জেড। এগুলোই দিছে না? এক্স, ওয়াই, জেড। এবার এদের পাওয়ার এগুলো সবগুলোই যে সেম পাওয়ার থাকবে কে বলছে? জানি তো না। তাহলে এটার কত ধরলাম? এ, এটার কত ধরলাম? বি, এটার কত ধরলাম? সি। তাহলে আমাদের টার্গেট কি? এ, বি, সি কনস্ট্যান্ট গুলার ভ্যালু বের করা। ঠিক আছে? পাওয়ার গুলা বের করা। তো পাওয়ার গুলা বের করার চেষ্টা করি। দেখ পাওয়ার বের করার জন্য কি করব? এক্স, ওয়াই, জেড। এক্স এর কত দেওয়া আছে বলতো? এক্স এর দেওয়া আছে গ্রাম, এক্স এর দেওয়া আছে গ্রাম, সেন্টিমিটার কই গেল আমার? সেন্টিমিটার স্কয়ার, সেকেন্ড টু দি পাওয়ার -5, সেকেন্ড টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার কত হচ্ছে a প্লাস কনস্ট্যান্ট k ইনটু y। y এর ক্ষেত্রে দেওয়া আছে কি হচ্ছে গ্রাম ইনটু গ্রাম পার সেকেন্ড টু দি পাওয়ার b। আর এটার ক্ষেত্রে দেওয়া আছে কত হচ্ছে? যেটার ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে আমাদের সেন্টিমিটার পার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার টু দি পাওয়ার কত আছে? c। তাহলে কম্পেয়ার করব। কম্পেয়ার করার জন্য একবারে আগে সাজায় নে। গ্রাম এখানে কত আছে? গ্রাম, গ্রামের উপর কত দেওয়া আছে? এ, তারপরে কত আছে? সেন্টিমিটার, তার কত হচ্ছে? 2a, তারপরে এটা কত আছে? সেকেন্ড -5 a ইকুয়াল টু কে ইনটু গ্রাম। গ্রামের উপর কি আছে? গ্রামের উপর বি আছে। আর কিছু আছে? গ্রামের উপর নাই। তাহলে এস এর উপর কি আছে? -b আছে আর এখানে কত আছে? -2c আছে। আ সেকেন্ড গেল, গ্রাম গেল আর কি বাকি আছে হচ্ছে সেন্টিমিটার। সেন্টিমিটারের জন্য কি আছে? সেন্টিমিটারের জন্য এখান থেকে কিছু আছে? নাই। এখান থেকে কত আছে? c আছে। ক্লিয়ার? এতটুকুই আছে। এবার আমরা কি হচ্ছে কম্পেয়ার করি। তাহলে এখানে কি হচ্ছে a ইকুয়াল টু কি আছে? এ গ্রামের উপর এখানে গ্রাম, এখানেও গ্রাম। গ্রামের এর এর গ্রাম আর হচ্ছে বি এর গ্রাম। a ইকুয়াল টু কি হইলো? বি গেল। একটা তো ভালোবাসার সম্পর্ক হয়ে গেল যে ২ টাই কি এসেছে? সেম আছে। আর এটার কত দেওয়া আছে? 2a ইকুয়াল টু দেখ এটা সেন্টিমিটার আর এটা হচ্ছে সি। তাহলে হচ্ছে সি এর জায়গায় কত বসাইতে পারি আমরা? হচ্ছে 2a বসাইতে পারি। আর একটা ভালোবাসার সম্পর্ক লাগে, বের করে ফেল। কেমন ফর্মে ভালোবাসা? এখানে কত হচ্ছে? -5a ইকুয়াল টু কত হচ্ছে? -b -2c। দরকারই নেই। আমাদের কি লাগে দেখ এইখানে a, b, c এদের কোন সম্পর্কই লাগে এটাই তো দেখতে বলছে। এবার সম্পর্কটা সিম্পল জিনিস। এটার a জানি, b ও কিসের রেসপেক্ট এ জানি? a এর রেসপেক্ট এ জানি, c ও কার রেসপেক্ট এ জানি। তাহলে সব a তো কেটেই যাবে। আমার এই ইকুয়েশনের দরকারই নেই। ঠিক আছে? ওকে। তো কি করতেছি? এইখানে বসায় দিতেছি ফ্রম ইকুয়েশন 1 ভালো করে দেখ। ফ্রম ইকুয়েশন 1 ১ নাম্বার ইকুয়েশনে কি আছে? x টু দি পাওয়ার a, তারপর কত আছে? k কনস্ট্যান্ট, y টু দি পাওয়ার b, b এর মান কত? a, তারপরে হচ্ছে z টু দি পাওয়ার c, c এর মান কত হচ্ছে? 2a।
তাহলে এখানে কত হলো? সবগুলোর পাওয়ার কত আছে? a। ওকে? তাহলে a আউট করে দে। তাহলে কত আসবে এখান থেকে বল? x = k * y * কত হচ্ছে? z²। তাই তো? এটুকুই থাকবে। অনলাইন তোরা আবার দেখতে পাচ্ছিস না? দাঁড়া। তোদের জন্য এইদিকে লিখতে হবে। তাহলে কত আছে? x = k কত হচ্ছে? y কত হচ্ছে? z²। তাহলে কি বলতে পারি? x, y, z² হচ্ছে k। k একটা কি ছিল? কনস্ট্যান্ট না? তাহলে y, z² কি হয়ে গেল হচ্ছে? কনস্ট্যান্ট। ওকে। আছে অপশন? ওকে। তোদের একটা জিনিস শোন, অনেকে কনফিউশন হোস। কে কনস্ট্যান্ট এটা কেমন করে লিখলাম? দেখ কেমন করে কাটলাম। এটা সিম্পল জিনিস। কাটার বুদ্ধি কি এটা দেখ ভালো করে। এটা বোঝার চেষ্টা কর। x⁴ আর এটা হচ্ছে k, ঠিক আছে? k⁴1/a y z কত হচ্ছে? a। বুঝছিস কথাটা? এমন করে আসে। তাহলে হচ্ছে এই a এর পাওয়ার আর এই a এর পাওয়ার কি হচ্ছে? কেটে যায়। এবার দেখ k তো আগে থেকেই একটা কি ছিল? কনস্ট্যান্ট। মাথায় রাখিস এই k টা কি হচ্ছে? একটা কনস্ট্যান্ট ধরেই নিছি। এবার কনস্ট্যান্ট এর সামথিং পাওয়ার দে, ওটা কি থাকবে? কনস্ট্যান্টই থাকবে না? এটা যদি কিছু দেশও সাপোজ ধরে নে এটার নাম 1/a দিলি, 1/a দিলি। কিন্তু ওইটা ওভারঅল ঘুরে কি থাকলো? কনস্ট্যান্টই থাকলো। আমাদের কিছু যায় আসে না, না? ঠিক আছে? তার জন্য ওইটা যাই করছি আমরা নরমালি লিখে দেই। ক্লিয়ার? এতটুক। তো আমাদের হচ্ছে কোয়েশ্চেন অপশন নাম্বার কত হচ্ছে এটা তাহলে? অপশন সি, x/y/z² ধ্রুবক। ওকে? ঠিক আছে। অপশন সি। আবার বলতেছি ইতিহাসের মতো মুখস্থ করিস না। বলে এটা আসবে পরীক্ষায় চেঞ্জ আসতে পারে। এখানে ছোট্ট একটু চেঞ্জ করে দিবে, পুরা চেঞ্জ হয়ে যাবে। ওকে? তো ওই হিসাবে তোরা প্রসেস ফলো কর, প্রসেস অনুযায়ী পড়াশোনা কর। ক্লিয়ার? ইতিহাস মুখস্থ করছিলি খুব ভালো কথা। তখন ইতিহাস স্যাররা গালি-টালি দিয়া মুখস্থ করাইতো সবকিছু। যদিও আমি তোদের কিছুদিন আগেই মাধ্যমিকে ইতিহাস পড়ে আসলি না? আমি সিম্পল জিনিস বলি। মানে আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি আর হচ্ছে জিওগ্রাফি। ওকে? তো যদিও হিস্ট্রি, জিওগ্রাফি আমার মনে হয় এর থেকে প্রিয় জন্যই আমার এত সহজ লাগে। ওকে? তো তোদের অনেকের ক্ষেত্রে কঠিন লাগতে পারে। বাট হিস্ট্রি অনেকেই বলে যে সনগুলা মনে থাকে না, পড়াগুলা মনে থাকে না। বাট হিস্ট্রি সবথেকে ইজিয়েস্ট সাবজেক্ট। কেমন করে পড়াশোনা করতে লাগে? আমি সিম্পল জিনিস বলি। আমি যেমন করে পড়াশোনা করতাম। আমি তো আর এগুলা টিউশন কোনদিন কিছু পড়ি নাই। আমার সিম্পল জিনিস ছিল যে বইটা পড়া হয়ে গেছিল একবার। আমাদের যে স্কুলে পড়াইছিল ওই স্যার খুব ভালো ছিল। তপন স্যার ছিল। তো তপন স্যার আমি পুরো ১ বছর মাধ্যমিকের ১ বছর জন্য বলি ক্লাস করছি স্কুলে সবসময়। আমি কোনদিন দেখিনি স্যার এসে বই খুলত। বই ছাড়াই পুরা হিস্ট্রি বই পড়ায় গেছে। ওকে? তো আমার ওইটা ইন্টারেস্টিং লাগতো। আমি কই এটা পসিবল কেমন করে? আমিও এমন করে শিখি। তো এর জন্য কি করছিলাম, আমার একবার বই পড়া হইছে। তারপরে আমি পরপর সনগুলা লিখতাম। বইয়ের ভিতরে তো এই সন এইখানে দেওয়া থাকে, ওই সন ওইখানে দেওয়া থাকে। আমি কি করছি, সাপোজ হচ্ছে ১৯০৩ খ্রিস্টাব্দ থেকে শুরু করছি। তাহলে ১৯০৩, তারপরে ১৯০৪, ১৯০৫, ১৯০৬ এমন করে লিখে যাইতাম। ঠিক আছে? তারপরে কোন ঘটনাগুলা হইছে জাস্ট ১ লাইন করে লিখে রাখতাম যে এই ঘটনা। তারপরে না সিনেমার মতো তৈরি হয়ে যায় মাথার ভিতরে। বলে ১৯০৩ খ্রিস্টাব্দে এই রাজা এইখান থেকে আসছে, ১৯০৪ খ্রিস্টাব্দে এই রাজা হাইরা ওইখানে চলে গেছে, ওই রাজার ওই রাজত্ব আসছে। এই করে এমন হইছে এইখানে আক্রমণ করলো, ও ওইখানে এইটা সন্ধি করলো। বাস সিম্পল জিনিস। তারপরে পরীক্ষার আগে একদিন পড়াশোনা করবি, তোর দেখবি পুরো তো হিস্ট্রি একটা সিনেমা। জাস্ট খালি তোর সনগুলা মনে থাকবে নাকি? তোর সন দিয়েই আরো এবার মনে আছে। বলে ও এই টাইমে ইন্ডিয়ান এই লোকগুলো এইটা করছিল, ইংরেজ এসে এইটা করছে। এটাকে দমন করার জন্য এই রাজাকে কিনে নিছে, ওই রাজাকে কিনে নিছে। পুরা একদম ইতিহাস একটা কি হয়ে যায় হচ্ছে সিনেমা হয়ে যায়। তো তোদের সিম্পল জিনিস বলব, যদি কোনো তোদের ভাই-বোন পড়ে, তোদের ভাই-বোন পড়াশোনা করার সময় সিম্পল একটা হচ্ছে বুদ্ধি দিয়ে দিবে। হিস্ট্রি ঘটনা ওয়াইজ পড়তে লাগে না। হিস্ট্রি কি পড়তে লাগে হচ্ছে সন ওয়াইজ। তাহলে হিস্ট্রি অ্যাকচুয়ালি হিস্ট্রি মানে কি? ইতিহাস পুরানা কালে যা ঘটছে তো ওটার প্রসেসটা বোঝার চেষ্টা কর না। তাই হিস্ট্রি। ওকে। যদিও আমাদের ভারতবর্ষের হিস্ট্রি পড়াশোনার সময় আমার অনেক একটু আ অবজেকশন আছে। আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে আমার প্রচুর অবজেকশন দেখবি আমি পড়ানোর সময় মাঝে মাঝে আমাদের এডুকেশনকে গালি দেই। কারণ গালি খাওয়ারই যোগ্য আমাদের এডুকেশন সিস্টেম। বহুত কিছু। তোরা একটা জিনিস দেখছিস,
তোরা তো এখন মোটামুটি একটু করে বড় হইতেছিস। শোন, তোরা ইতিহাস পড়ার সময় একটা জিনিস লক্ষ্য করছিস যে একটা কোয়েশ্চেন আসে যে ভারত কে আবিষ্কার করছে? ভারত কে আবিষ্কার করছে? নাম শুনছিস? হ্যাঁ। তো এই 9-10 এ বা 7-8 এ কোথাও না কোথাও পড়ছিস তো যে ভারতকে আবিষ্কার করেছে, ভারত আবিষ্কার করছে কে হচ্ছে? ভাস্কো দা গামা নাম ঠিক আছে? এটা তো কুইজ টুইজেও তো কোয়েশ্চেন করে। ঠিক আছে? তো ভারত আবিষ্কার করছে ভাস্কো দা গামা। আমাদের এডুকেশন সিস্টেমের প্রবলেম দেখছিস। তোর কি মনে হয় ভাস্কো দা গামা ভারত খোঁজার আগে ভারতবর্ষ ছিল না? ভারতের লোক ছিল না? ভারতের মানুষ বাইচে ছিল না? ভারতে কাজকর্ম চলতেছিল না? ভারতে সবকিছু হয়েছিল। তাহলে ভাস্কোদামা কোন মহান লোক আসলো যে আমাদের এসে আবিষ্কার করলো? তো ইতিহাস যেগুলা লেখছে না, ১ম এ তো ওগুলাকে গিয়ে চত্থাপ্পড় মারো। ঠিক আছে? মানে পুরা আমাদের হিস্ট্রি লেখা ওয়েস্টার্ন কান্ট্রির রেসপেক্টে। একটা ইংল্যান্ডের লোক বা আমেরিকার লোক বা কোন একটা ওয়েস্টার্ন কান্ট্রির লোক আইসা, ঠিক আছে? পর্তুগিজ আইসা আমাদের আবিষ্কার করছে বা হচ্ছে ওরা নতুন একটা দেশ আবিষ্কার করছে জন্য আমাদের ইতিহাস বই পড়াইছে ভারত কবে আবিষ্কার করছে। আরে ভাই ভারত হাজার, হাজার বছর আগে থেকে আছে। আর সেইখানে তুই ২০০ বছর আগে আইসা নিজে একটা দেশ খুঁজে পাইছিস। তার মানে গিয়ে বলতেছিস যে আমি আবিষ্কার করছি। ওইখানকার দেশের পড়াশোনার ওইখানকার বইয়ে লেখা থাকতে পারে। সাপোজ ভাস্কো দা গামা আমার এখন মনে নাই কোন দেশের লোক, ধরলাম পর্তুগিজের লোক। তাহলে পর্তুগিজের বইয়ে লেখা থাকবে যে ইন্ডিয়া কবে আবিষ্কার হয়েছে। কারণটা ওদের দেশের লোক ১ম আবিষ্কার করছে। ঠিক আছে? ওরা বলতে পারে যে ইন্ডিয়া আবিষ্কার করছে। কিন্তু আমাদের দেশে কি হবে? আমাদের দেশে কোনদিন এই কোয়েশ্চেন আসতে পারে যে ইন্ডিয়া আবিষ্কার করছে কবে? আরে ইন্ডিয়া কে একজন কই থেকে আসছে ওর রেসপেক্ট এ পড়ায়। তো আমাদের এডুকেশন সিস্টেম যতদিন চেঞ্জ হয় নাই না, এই জঘন্যতম এডুকেশন সিস্টেম, অতদিন মানুষের ব্রেন খুলবেই না। আমাদের বলে মানুষ আবিষ্কার করছে। আরে ভাই অন্য দেশের হিস্ট্রিতে ওইটা বলতে পারে যে অন্য দেশ আমাদের আবিষ্কার করছে। কিন্তু আমরা ভাই ১০০০ বছর থেকে আসি, ৩০০ বছর আগে এসে কেউ খুঁজে পাইছে। ওইজন্য আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে ভারত কে আবিষ্কার করছে। কি অদ্ভুত লোক। আমরা এত বছর থেকে থাকি আমাদের আবিষ্কার করে গেল একটা অন্য লোক। হ্যাঁ, তো আমাদের বললাম না ব্রিটিশরা যেমন করে ইতিহাস লিখতে চাইছিল বা যেমন করে পড়াইতে চাইছিল, ওর পরে আমাদের ওই লেগেসি ধরে রাখছি। আমরা যে চেঞ্জ করব নিজের মতো করে নিজের কালচার ওয়াইজ, নিজের হিস্ট্রি ওয়াইজ পড়াবো এটা তো পাইতেইছি না। পলিটিক্স নিয়ে খেলতে, খেলতেই শেষ। বইয়ের ভিতরে পলিটিক্স, সব জায়গায় পলিটিক্স করলে তো এডুকেশন সিস্টেম চেঞ্জ হবে কই থেকে? ওকে? তুই আর আমাদের এত জঘন্য পলিটিক্স দাঁড়াইছে। সাপোজ ধরি না আমি একটা দলকে গালি দিলাম, সব লোক ধরে নেবে আমি উল্টা দলটার সাপোর্টার। ঠিক আছে? অন্যদিন উল্টা দলটাকে গালি দিবে, সব লোক ধরে নেবে আমি এটার সাপোর্টার। আরে এটাও তো হইতে পারে না। আমি ২ দলকেই গালি দেই, ৩ দলকেই গালি দেই, ৪ টা দলকেই গালি দেই। কারণ ৪ টা দলই খারাপ করতেছে। ওকে? আবার ধরি না কোনো একটা দল কোনো একদিন ভালো করছে ওটার জন্য ভালো বলতে পারি। তো আমরা সব পোলারাইজড হয়ে গেছি। একটাই ভাবতে পারি হয় ব্লাক না হলে হোয়াইট। হয় ভালো না হয় খারাপ। আরে ভাই সবার মধ্যে ভালো আছে খারাপ আছে। তো গালি দেওয়ার সময় আমরা বাঁচবো কিসের জন্য? ঠিক আছে? সবাইকে গালি দেব। যারা ভুল কাজ করবে। আর যারা ঠিক কাজ করবে সবাইকে ভালো বলব। থোড়ি আমি হচ্ছে গিয়ে দেশের মুখ্যমন্ত্রী হইছি যে আমাকে বাইচা, বাইচা রাখতে লাগবে। আমার গালি দেওয়ার হইলে সবাইকে গালি দাও। সিম্পল জিনিস যদি অকাজ করে। এইখানে এডুকেশন সিস্টেমকে গালি দেওয়ার জিনিস ভারতের এডুকেশন কি একদম খারাপ? কিছু, কিছু তো ভালো আছে। সেদিনকে যেদিন ভালো গল্প করব, ভালোর কথা বলব। আজকে গালি দিতেছে, গালির কথা বলব। সিম্পল জিনিস। আমাদের আইসা বলে আবিষ্কার করে থুয়ে গেছে। মানে অদ্ভুত। আর ওইটা আবার গর্বের সহকারে কুইজে ধরে। গর্বের সহকারে কোয়েশ্চেন সেট করে যে ভারত কে আবিষ্কার করছে? ভারত কে আবিষ্কার করছে? ঠিক আছে? এত বছর থেকে ভারত পইড়া আছে, ওই ভারত কে কে আবিষ্কার করছে? অদ্ভুত। তা আমরা না লোকগুলাই ওয়েস্টার্ন কান্ট্রির দিকে এত ঝোঁক, কিছু নাই। দেখিস না ইংলিশ ভাষা, অন্যান্য দেশ ইংলিশ ভাষা ইচ্ছা করে বলে না। আর আমাদের এইখানে এমন একটা দেশ যে সাপোজ ধরি না আরো বাংলায় তো ওরা থাকিস, বাংলার মধ্যে দেখবি আমার ছেলের না বাংলাটা ঠিক আসে না। আমার মেয়ের বাংলাটা ঠিক আসে না। ঠিক আছে? সিবিসিএস এ পড়ছি, আইসিএস এ পড়ছি, এ পড়ছি। ছোটবেলার থেকে ইংলিশ। আরে আসে না তোর লজ্জা থাকা উচিত। যে তোর মাতৃভাষা তুই পাস না। আমি ইংলিশ শেখাকে খারাপ বলতেছি না। শিখতেই পারিস। আমি আমার মতো লোক ভাব ইংলিশ শিখছে, হিন্দি জানে, তারপরে আমি হচ্ছে চাইনিজ শিখছি। আমি শিখছি। ঠিক আছে? আমার ইচ্ছা গেছে আমি চাইনিজ শিখছি। শেখা কোনো প্রবলেম না। কিন্তু এই যে গর্ব করে না, আমার ছেলের না বাংলাটা ঠিক আসে না। আসে না মানে লজ্জা থাকা উচিত। ঠিক আছে? বিয়ে বাড়িতে আইসা কারো মা বলবে,
ওর না ঠিক বাংলাটা আসে না, বলতে পারে না। আর আসে না মানে লজ্জা থাকা উচিত। তাহলে বাপ মা হয়ে কি শিখাইলি? এতটুকু এইটুক শিখাইতে পারিস নাই। ঠিক আছে? যে বাংলা দিয়ে কথা বলতে লাগে। তুই অন্য ভাষা শেখ, কোনো প্রবলেম নাই না? কিন্তু এইটাকে অপমান করতেছিস, তার মানে সবথেকে বড় প্রবলেম। তুই মনে রাখিস বেসিক নড়াইয়া দিতেছিস। ওকে? তো বেসিক নাড়াস না। এটা খুব মরার আগে না ওই বাংলা দিয়ে বলবি। তো এটা তো করিসই না। আমরা ওই অদ্ভুত একটা দেশে। দেখছিস একটা জিনিস তোরা লক্ষ্য করছিস তোদের পড়াশোনার মধ্যে। আমরা কি বলি? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবার ইংরেজগুলো একটা সময় আসছে, ইংরেজের প্রবলেম হইছে। ঠিক আছে? যে ঠাকুর কথাটা আসে না মুখ দিয়ে ওদের। পাতলা মুখ, ঠিক আছে? ঝোল খাওয়া মুখ, ঝাল খাওয়া সারা মুখ। ঠিক আছে? তো ওদের ঠাকুর আসে না জন্য কি বলে তুই ট্যাগর। আমরাও এখন আমরা ইংলিশে যখন লিখতে থাকি ক্লাসে এসে পড়াই রবীন্দ্রনাথ ঠাকুর। আরে ভাই ঠাকুর তো ঠাকুরেই হয়। নাম তো নামেই হয়। সাপোজ ওর নাম জ্যোতিষী। তাহলে মানে জ্যোতিষ। ঠিক আছে? ওকে। তাহলে জ্যোতিষ যদি হয় তুই জাপানে গেলে ওর নাম কি হবে? জ্যোতিষীই হবে না? জ্যোতিষ বর্মন হলে জ্যোতিষ বর্মনই হবে নাম। তো জাপানে যাওয়ার সাথে এমন করে হলো জ্যোতিষ বর্মন ঠিক আছে? এমন করে তো হবে না, না? ওরা আইসা ওরা পায় নাই, ওরা ট্যাগর বইলা থুয়ে গেছে। আমরা এখানে খুশি। ইংলিশে বললে রবীন্দ্রনাথ ট্যাগর বলতে লাগবে আর বাংলায় বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে লাগবে। আরে লজ্জা তো করো। নাম কোনদিন চেঞ্জ হয় না কোন ভাষাতে। ওরা আইসছে, ওরা উচ্চারণ করতে পারে নাই। ওটা ওদের দোষ ভাই। ঠিক আছে? ওদের দোষটা আমরা একসেপ্ট করে নিছি ভালোবাসায়। ইংরেজ আইসা বইলা থুয়ে গেছে, সাদা ব্রেকফাস্ট খায়, একটু কাইটা খায়, ফল খায়, জুস খায়, বাস ওদের একদম খুশি ওদের ধন্য করো। ওর জন্য তোরা আছে আজকেও ট্যাগর বলে। ঠিক আছে? দেখিস না? ইয়া কি আসে নাই কি বলে? গঙ্গোপাধ্যায় বলতে পারে নাই আজকে সৌরভ গাঙ্গুলীকে কি বলি? সৌরভ গাঙ্গুলী। কারণটা ওদের টাইটেল কি অ্যাকচুয়ালি? সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলায় তো টাইটেল কি? গঙ্গোপাধ্যায়। এবার হচ্ছে গঙ্গোপাধ্যায় বলতে পায় নাই ইংরেজরা। ওদের সেই পাতলা মুখ পায় নাই বলতে। ওরা তো গঙ্গোপাধ্যায় সহজ করে দিছে কি হচ্ছে? গাঙ্গুলি। তাহলে ইংলিশ টার্ম আছে। আর আমরা ওইটাই খুশি হই। বলে কেউ বলিস তো সৌরভ গঙ্গোপাধ্যায়। কে? কার কথা বলতেছে? ওর নাম তো গাঙ্গুলি। আরে ভাই ওইটাই আমাদের গঙ্গোপাধ্যায় হচ্ছে টাইটেল। তো তুই ভাবছিস যে বাংলা নামকে অদ্ভুত ওরা পায় নাই। আর আমাদের দেশে দেখছিস একটা ইংলিশ প্রনাউন্সিয়েশন খারাপ কর তুই। সবাই হাসা শুরু করবে। আর ওদের ট্রাম আইসা বিবেকানন্দ টন্ড কইরা থুয়ে চলে গেল। ঠিক আছে? শুনছিস তো বিবেকানন্দকে কি বানায় দিছিল? হ্যাঁ, ডোনাল্ড টান্ড মান্ড খান্ড করে দিছে বিবেকানন্দকে। আর আমরা যদি ওদের একটা ডোনাল্ডকে কোনাল্টাম বলি তাতে প্রবলেম মানুষ। ঠিক আছে? তো ইংলিশ সিম্পল জিনিস আমাদের দেশের লোকের মাইন্ডসেট এমন মানে নষ্ট করে থুয়ে গেছে। আমরা না ওদেরকে সবসময় সুপিরিয়র ভাবি। ভাবি যে ইংলিশ বলতে পারলে ইংলিশে থাকলে বাস কি না হয় কি হয়ে গেছে। আরে সুপিরিয়র না। ওরাও মানুষ আমরাও মানুষ। নিজেদের প্রাধান্য দেওয়া শেখো। ওকে? তার জন্য আমাদের এডুকেশন সিস্টেমের নিজে থেকে ইটসেলফ চেঞ্জ করা খুব ইম্পোর্টেন্ট। ওই যতদিন আমরা বলব ভারত আবিষ্কার হইছে, ততদিন ওই হইছে। তা আমরা তো উল্টোটা বলতে পারতাম না। বলে আমেরিকা হচ্ছে আমরা আবিষ্কার করছি। কারো একটা নাম দিয়ে দাও না। ঠিক আছে? আ ধরেন কমল গুহ আবিষ্কার করছে। সাপোজ একটা বইলে দাও। কালকে থেকে ইতিহাস বইয়ে পড়ানো হবে। ঠিক আছে? আমেরিকা কে আবিষ্কার করছে? কমল গুহ। ঝামেলা কিছু একটা বইলে দাও। কারণটা আমরা ১ম বার কমল গুহ ওইখানে দেখা করতে গেছে। ঠিক আছে? তো ওরা খুঁজে পাইছে জন্য বাস আমরা ভারত আবিষ্কার করছে। গা খালাম। তো এগুলাকে আর কিছু বলার নাই। এবার আসি আমরা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার কত? 28। তো আমাদের অ্যাকচুয়ালি আমি বলব এটা আমার রাগের কারণ কি বলতো এডুকেশন সিস্টেম। আমাদের না বেসিক কনসেপচুয়াল এডুকেশনই নাই। সবাই এমন নাম্বার ছুটতে তোরা ভাবছিস যে আমাদের ২০২৫ সালের ঘটনা বলতেছি আজকে যখন ভিডিওটা রেকর্ড হইতেছে যারা ভিডিওতে দেখবি। ২০২৫ সালে তোদের যদি বলে বেস্ট ইনস্টিটিউট বলতে কি মাথায় আসবে? ইন্ডিয়ার মধ্যে বেস্ট পড়াশোনার জায়গায় ইনস্টিটিউট বলতে কি মাথায় আসবে? আইআইটি বোম্বে, ঠিক আছে? বেস্ট তাই তো আসতে পারে। আইআইটি বোম্বে, ঠিক আছে? আইজার, আইসি ব্যাঙ্গালোর এগুলা মাথায় আসবে। তো তুই ভাব আইআইটি বোম্বে অ্যাকচুয়ালি আমাদের দেশের কত নাম্বার ইনস্টিটিউট জানিস কেউ? ১ নাম্বার সরি ২ নাম্বার ইনস্টিটিউট। ফার্স্ট কি হচ্ছে? আইআইসি ব্যাঙ্গালোর। তারপরে সেকেন্ড হচ্ছে কি হচ্ছে? আইআইটি বোম্বে। তারপরে আইআইটি দিল্লি এগুলা আছে। ওকে? তো ভাব আমাদের দেশের সেকেন্ড লিডিং ইনস্টিটিউট হচ্ছে আইআইটি বোম্বে।
পুরা গ্লোবালে কত র‍্যাংকিং সারা পৃথিবীতে? ১২৯ নাম্বার র‍্যাংকিং। তুই বুঝছিস আমাদের দেশের একটা টপ ইনস্টিটিউট এখনো ১০০ র মধ্যে পৌঁছাইতে পারেনি সারা পৃথিবীর মধ্যে। আর সারা পৃথিবীতে কয়টা বড় দেশ কয়টা আছে? ঠিক আছে? বড় দেশেই না আমরা দেশ আছে টোটাল ধরি না এখন ১৯৭ ২০০ টার মতো দেশ আছে। তার মধ্যে বেশিরভাগ দেশে তো পড়াশোনার অবস্থাই খারাপ। তার মধ্যে যদি দেখিস ভালো পড়াশোনার দেশ কতগুলা আছে। ঠিক আছে? মোটামুটি হচ্ছে ৬০-৭০ টা দেশ আছে যেটাই ভালো পড়াশোনা করে। তাহলে ৬০-৭০ টা দেশের মধ্যেও আমরা ঢুকতে পারি নাই। আমাদের এখনো ১০০ এর ভিতরে আইআইটি বোম্বে অব্দি ঢুকতে পারে নাই। যেটাই যাওয়ার জন্য তোরা একদম মারপিট কইরা কত কি করিস? সেইটা আমাদের টপ 100 এর মধ্যে নাই। আর তোরা যখন ইউনিভার্সিটিতে প্রফেসর হইতে যাবি, ঠিক আছে? প্রফেসর হইতে যাবি তো একসময় যদি কেউ যাইস আরকি। ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকে জানিস? পোস্ট ডক করতে লাগে উইথিন টপ 200 ইনস্টিটিউট থেকে পোস্ট ডক করতে লাগে। তুই ইন্ডিয়া থেকে করবি, ইন্ডিয়ায় টপ 200 এর মধ্যে ৩-৪ টা ইনস্টিটিউট পড়ে। তার মধ্যে যেমন বললাম একটা আছে আইআইটি বোম্বে, তারপর আইআইএসসি ব্যাঙ্গালোর, ঠিক আছে? আইআইটি দিল্লি। তো কয়েকটাই খালি টপ 200 এর মধ্যে পড়ে। তার মানে তুই ভাব তুই যদি চাকরি পাইতে চাস কোন বড় ইনস্টিটিউটে কোন বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে? সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, তোকে কি করতে লাগবে? বিদেশ থেকে গিয়ে পোস্ট ডক করে আসতে লাগবে। তাছাড়া তুই চান্সই পাবি না। চান্স পাবি না একদম 100% বলতেছি না। চান্স কত কম বুঝছিস তো? কারণ টপ 200 এর মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতেই লেখা থাকে যে তোকে টপ 200 এর মধ্যে কি করতে লাগবে হচ্ছে পোস্ট ডক করতে লাগবে। আর এখানে পোস্ট ডক করার টপ 200 এর জায়গাই নেই। ওয়ার্ল্ড এর টপ 200 বলতেছি আমি। ওকে? তো আমাদের ইনস্টিটিউট তুই ভাব যে আইআইটি নিয়ে মরি সেই আইআইটি এখনো গ্লোবালি 100 এর ভিতরে আসতে পারতেছে না। আইআইটি বোম্বে অন্য আইআইটি তো সাইডেই দে। ওকে? তো সিম্পল জিনিস আমরা এডুকেশন এ কত পিছায় আছি বোঝার চেষ্টা কর। আর এটা তখনই চেঞ্জ হবে যদি কনসেপচুয়াল এডুকেশন আসে। আমাদের এখানে নতুন কিছু আবিষ্কারই হয় না। কি একটা দেশ। ১৪০ কোটির দেশ নতুন কিছু আবিষ্কার নাই। ঠিক আছে? সব পুরানা জিনিস এই ঘুরা ফিরা চলতেছে। ঠিক আছে? চপের দোকান থেকে আরেকটু ভালো দোকান, ভালো দোকান থেকে আরেকটু চপের আরেকটু দোকান বাস ওই চলতেছে। কোডিং শিখছি, কোডিং থেকে চপের দোকান থেকে তো কেন আর কষ্ট করে বাড়িতে খাবার নিয়ে আসবি? তার বদল মানুষ এসে দিয়ে যাবে। ওইটার নাম সুইগি, জোমাটো হয়া যাবে। ঠিক আছে? তো এই চলতেছে। নতুন কিছু যে আবিষ্কার হবে নাই। আ রিসার্চেই নেই। এবার দেখ কোয়েশ্চেন নাম্বার 28 28 কি বলছে? যে এককের একটি নতুন পদ্ধতি এমনভাবে নেওয়া হয়েছে যেখানে ভরের একক আলফা কেজি। ওকে, তোদের কোয়েশ্চেন নাম্বার দেখাইতে লাগবে অনলাইন দাঁড়ায়। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 28 দেখ বলছে যে এককের একটি নতুন পদ্ধতি এমনভাবে নেওয়া হয়েছে যেখানে ভরের একক আলফা কেজি, দৈর্ঘ্যের একক বিটা মিটার এবং সময়ের একক গামা সেকেন্ড এর সমান। এই নতুন পদ্ধতিতে 5 জুলের পরিমাপ কত? 5 জুল মানে এনার্জির একক, শক্তির একক চাইছে। শক্তি মানে কৃত বল ইনটু সরণ। তাহলে বলটাকে কি দিয়ে লিখতে লাগবে? একটা ভর দেওয়া আছে, একটা দৈর্ঘ্য দেওয়া আছে, আর একটা সময় দেওয়া আছে। ঠিক আছে? পাস করে দে এটা। এটাও কিন্তু খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ? খুব সুন্দর কোয়েশ্চেন। তো তোরা তো করে নিস, স্টার দিয়ে নিস। তাহলে দেখ নতুন এককটা কত হবে বলতো? ১ কেজি ভরের নতুন একক কত হবে? ১ কেজি ভরের নতুন যদি লিখিস ১ কেজি ভরের নতুন এককে কত হবে? ১ কেজি ভর 1/আলফা হবে না? সেদিনকে একটা করছিলাম মনে আছে? NU ইকুয়াল টু কত হচ্ছে? কনস্ট্যান্ট N প্রপোর্শনাল টু কত ছিল? 1/U। ঠিক আছে? একটা বাড়লে একটা কমে। তাহলে এটা কি আছে? বলা আছে যে যেখানে ভরের একক আলফা কেজি তাহলে নতুন পদ্ধতিতে কত হবে? 1/আলফা নতুন এককে। ঠিক আছে না? নতুন এককে। তারপরে হচ্ছে এমন করেই দেওয়া আছে কত হচ্ছে বিটা মিটার। তাহলে এটা কত হচ্ছে? ভর। হ্যাঁ, এটাও তো বলা আছে না? আলফা, বিটা আর হচ্ছে নতুন একক বলা আছে এগুলা। হ্যাঁ, আলফা একটা নতুন একক, বিটা একটা নতুন একক, গামা একটা নতুন একক ওগুলা। ঠিক আছে? হ্যাঁ, পাগলা এটাই দেওয়া আছে আলফা কি দেওয়া আছে? আলফা কেজি। তাহলে আলফা কেজি এটা পুরানা একক এটা কি হচ্ছে? নতুন একক না? তাহলে নতুন একক এইদিকে নিয়ে গেলে কত হবে? ঠিক আছে 1/আলফা হবে না? ঠিক আছে? এবার কত হবে? তাহলে ভ 1 মিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হবে বল? 1/আলফা
বিটা নতুন এককে। আর হচ্ছে কি দেওয়া আছে হচ্ছে সময়ের ক্ষেত্রে, তাহলে 1 সেকেন্ডের ক্ষেত্রে সময়, হ্যাঁ? সময়ের কত হবে 1 বাই গামা নতুন এককে। এবার কি বলা আছে হচ্ছে আমাদের 5 জুল। সুন্দর করে দেখ 5 জুল। জুল মানে হচ্ছে কৃতকার্যের একক। মাথায় রাখিস এটা কিসের একক হচ্ছে? ওয়ার্ক ডান বা কৃতকার্যের একক। কৃতকার্য মানে কি? বল ইনটু সরণ। ঠিক আছে? এবার কথা হচ্ছে আমাদের কি লাগবে? ভর দিয়া, দৈর্ঘ্য দিয়া, আর সময় দিয়া আমাদের আনতে লাগবে। তাহলে m কে কি লিখতে পারি? F = ma ইনটু r। এবার হচ্ছে m গেল ভর, a কি গেল ত্বরণ। ত্বরণ মানে কি হচ্ছে? d2x বাই হচ্ছে dt স্কয়ার। তার মানে কি হচ্ছে? সরণ বাই কি হচ্ছে? সময় স্কয়ার। তাই তো? তাহলে সরণকে কি দিয়ে লিখলাম? r দিয়ে লিখলাম। তাহলে এটা কত হবে? r ইনটু r বাই হচ্ছে সময় স্কয়ার মানে টাইম স্কয়ার। একবারে লিখলাম। তাহলে কত হচ্ছে? মিটারের ক্ষেত্রে কত দেওয়া আছে দেখ? 1 বাই বিটা। তাহলে 1 বাই বিটা। আর এটা কত হচ্ছে? r স্কয়ার। r মানে দৈর্ঘ্য, সরি, দৈর্ঘ্যের ক্ষেত্রে ও ভরের ক্ষেত্রে কত দেওয়া আছে? সরি 1 বাই আলফা। ভরের ক্ষেত্রে কত দেওয়া আছে? 1 বাই আলফা। m মানে ভর, ভরের ক্ষেত্রে কত দেওয়া আছে? 1 বাই আলফা। এবার এটা কি দেওয়া আছে ভালো করে দেখ। আর হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ক্ষেত্রে কত দেওয়া আছে? 1 বাই বিটা। তাহলে 1 বাই বিটা তার কত হচ্ছে? স্কয়ার না? কারণ r ইনটু r, r স্কয়ার বাই কত হচ্ছে? t, t কি দেওয়া আছে? 1 বাই গামা, 1 বাই গামা তার কত হচ্ছে? স্কয়ার। তাহলে কত গেল? গামা স্কয়ার বাই কত? আলফা ইনটু কত হচ্ছে? বিটা স্কয়ার। ঠিক আছে? 1 বাই বিটা ছিল তাহলে ওটা নিচে আসলো বিটা স্কয়ার। আর 1 বাই গামা ছিল ওইটা কোথায় গেল? উপরে চলে গেল। আর আলফা কি ছিল? আগে থেকে নিচে ছিল। তাহলে 5 জুল আছে। তাহলে এখানে কি একটা গুণ আছে? 5 একটা গুণন আছে। ওকে? তাহলে এটা হচ্ছে অপশন আছে দেখতো 5 গামা স্কয়ার বাই হচ্ছে আলফা বিটা স্কয়ার। আছে অপশন? ওকে। বুঝছিস তাহলে ঘটনাটা? দেখ অনলাইন তোদের দেখা যাচ্ছিল না, একটু দেখ। তাহলে 5 জুল ইকুয়াল টু কত হবে হচ্ছে? 5 গামা স্কয়ার বাই হচ্ছে কত? আলফা বিটা স্কয়ার। তাহলে অপশন টোয়েন্টি নাইন। কোশ্চেন নাম্বার 29 দেখ। কোশ্চেন নাম্বার 29 কি বলছে? বলছে যে একজন ছাত্র স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল একটি বস্তুর একটি প্রদত্ত সময়ে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করলো। এর আগের দিন যে এক্সপেরিমেন্টটা করলি, অমনি এক্সপেরিমেন্ট না, হাইট মেজারমেন্ট। ঠিক আছে? জ্যোতিষী আমাদের কি বলছিল? একটা বল ফেলছিল। তাহলে একজন ছাত্রই আছে জ্যোতিষী, স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল একটি বস্তু মানে একটা বলকে কি করলি? স্থির অবস্থা থেকে ফেলে দিলি। ওকে? এবার প্রদত্ত সময়ে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করলো। আমি কি করলাম হচ্ছে কত সময়ে কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা দেখলাম। বলছে এই তথ্য থেকে যে অভিকর্ষজ ত্বরণ এর মান নির্ণয় করলো দাঁড়ি দূরত্ব এবং সময় পরিমাপের সর্বোচ্চ ত্রুটি যথাক্রমে E1 এবং E2 হলো অভিকর্ষজ ত্বরণের পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? সিম্পল জিনিস কর। কিসের মধ্যে সম্পর্ক চাইছে? দূরত্ব আর সময়। দূরত্ব আর সময়ের মধ্যে। আর এটার সাথে কার সম্পর্ক চাইছে? অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক চাইছে। তাহলে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক কইরা দে। শেষ। অভিকর্ষজ ত্বরণ মানে হচ্ছে এর আগের দিন যে ফর্মুলাটা করলি কোনটা তাহলে হবে? S = UT + হাফ AT স্কয়ার। শেষ। একই ফর্মুলা। যাক, এর আগের দিনের পড়াশোনাটাই কি হইতেছে আমাদের আবার রিপিট হইতেছে। রিপিট কেস। দেখ কত হচ্ছে? তাহলে হচ্ছে S = কত? UT + হাফ A T স্কয়ার। এবার হচ্ছে উপর থেকে পড়লো তার মানে কত হচ্ছে? হাইট। ঠিক আছে? স্থির অবস্থা থেকে পড়তেছে তাহলে প্রাথমিক বেগ কত? 0 প্লাস হাফ ইনটু কত? G ইনটু কত হচ্ছে? T স্কয়ার। আমাদের তাহলে এখান থেকে G = কত আসলো? G = 2H বাই কত হচ্ছে? T স্কয়ার। তাহলে G পরিমাপে কি চাইছে হচ্ছে? ত্রুটি চাইছে, তাই তো? G পরিমাপে ত্রুটি কত হবে? 2 তো কনস্ট্যান্ট, এটা কত স্যার? তাহলে কত হবে? ডেল্টা H বাই H প্লাস কত হচ্ছে? 2 ইনটু ডেল্টা T বাই কত? T। এবার কি বলছে? হাইট পরিমাপে ত্রুটি কত বলছে? বলছে যে ভালো করে দেখ দূরত্ব পরিমাপে সর্বোচ্চ ত্রুটি E1 আর হচ্ছে কি বলা আছে? আ সময় পরিমাপে সর্বোচ্চ ত্রুটি কত দেওয়া আছে? E2। তাহলে সময়ের ক্ষেত্রে কত দেওয়া আছে? E2। অপশন আছে কি নাই দেখ তো? তাহলে অপশন হচ্ছে E1 + 2E2 মানে হচ্ছে অপশন বি।
ঠিক আছে? তারপর কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 30। আজকের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে এই 30 হলে। তাহলে বলছি একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয়ে ত্রুটি কত হবে? স্টার দিয়ে রাখিস। এই কোয়েশ্চেনটা আসার বহুত চান্স আছে। তাহলে একটা গোলকের কি দেওয়া আছে? ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2% দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এটা কত হবে? আয়তন কত হয়? গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। ঠিক আছে? তাহলে এটার আয়তন পরিমাপের ত্রুটি ডেল ভি বাই কত হচ্ছে? ডি। এগুলা কি হচ্ছে? কনস্ট্যান্ট। এগুলার কোনো দাম নাই, তাহলে কত? 3 ইনটু কত হবে? ডেল্টা আর বাই হচ্ছে আর। এবার দৈর্ঘ্য পরিমাপ ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি কত বলছে? 2%। ঠিক আছে? তার মানে কত পার্সেন্ট হইল? 6% আছে? দেখ, অপশন বি। বাস, ক্লিয়ার? তো আজকে আমাদের হোমওয়ার্ক এতগুলাই ছিল, হ্যাঁ? এবার নেক্সট দিনের হোমওয়ার্ক তোদের থাকবে কবে হচ্ছে কত 31 থেকে 40। 31 থেকে 40 এই 10টা হোমওয়ার্ক করবি। আর এই 10টা হোমওয়ার্কের জন্য কি করবি হচ্ছে স্ক্যান করে অ্যাপটা তোরা ডাউনলোড করে নিতে পারিস। অ্যাপের ভিতরে তোরা তোরা কেমন করে অনেকে খুঁজে পাইস না, আমি বলি। তোরা কি করবি হচ্ছে অ্যাপে যাবি। অ্যাপে যাওয়ার পর হচ্ছে ক্লাস 11 সার্চ করবি। যদি কোর্সে যাবি আরকি। কোর্সে গিয়ে ক্লাস 11 সার্চ করবি। তৈরি ব্যাচ পাওয়া যাবে। ব্যাচটার নাম তৈরি। ওইখানে তৈরি ব্যাচের ভিতরে গিয়ে অ্যাসাইনমেন্ট সেকশনে তোরা দেখবি। ঠিক আছে? তৈরি, হ্যাঁ, obviously কন্টেন্ট এ যাইতে লাগবে। তো তৈরি ব্যাচে তোরা যাবি। ওকে? তাহলে ক্লাস 11 সার্চ করবি, একটা ব্যাচ দেখবি হচ্ছে তৈরি ব্যাচ আছে। তো তৈরি ব্যাচে গিয়া কনটেন্ট সেকশনে যাবি। কনটেন্ট সেকশনে গেলে অ্যাসাইনমেন্ট খুঁজে পাবি। অ্যাসাইনমেন্টে সব পিডিএফ গুলো দেওয়া আছে। ওইখান থেকে তোরা কোয়েশ্চেন গুলো দেখে নিবি। ঠিক আছে? আর তৈরি এটা কথার মানে হচ্ছে ফাউন্ডেশন। আর তোদের মাথায় রাখিস ক্লাস 11 তোদের হচ্ছে ফাউন্ডেশন। ঠিক আছে? ক্লাস 11 এর বেস যারা কমপ্লিট করবি, আমি তোদের বললাম যেকোনো এন্ট্রান্স, যেকোনো কিছু পরবর্তীতে ইজিলি তোরা করতে পারবি। ক্লাস 11 এর পড়াশোনা একটু কঠিন। তোরা আর্টস থেকে মানে আর্টস সায়েন্স মিক্সচার ছিলি। এখন কমপ্লিটলি সায়েন্সে আসছিস। মাথাটাকে ডিফারেনশিয়েট করা শিখতে লাগবে। সায়েন্স কেমন করে পড়তে লাগে, আর্টস কেমন করে পড়তে লাগে। তোদের আর কোনো একটা লেকচারে আমি বুঝাবো, সায়েন্স আর আর্টস আলাদা করতে না পারলে কিসের জন্য গিয়ে প্রবলেম হবে। ঠিক আছে? তো আমি একটা একটা জিনিস দেখছি যে আ আমার একটা বন্ধু সেই পড়াশোনা করছিল মাধ্যমিকে। ভালো রেজাল্ট করছিল। কিন্তু আসার পর ও এখন হারায় গেছে। পুরো পড়াশোনার জগৎ থেকেই হারায় গেছে। ওকে? ও ঠিক করে গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করতে পারে নাই। উচ্চ মাধ্যমিকে খুব বাজে রেজাল্ট করছে। কিন্তু পড়াশোনায় আমার থেকে বহুত গুণ বেশি পড়াশোনা করত। কারণ ও না ডিফারেনশিয়েট করাই শিখে নাই কোনদিন। কেমন করে সায়েন্সের জন্য পড়াশোনা করতে লাগবে আর আর্টস এর জন্য কেমন করে আলাদা পড়াশোনা করা, ও ২ টাই একইভাবে করতেছিল। বাট হয় না এমন করে। ওকে? আর্টস এর ক্ষেত্রে মুখস্থ করে চলে যাবে। সায়েন্স এর ক্ষেত্রে মুখস্থ বিদ্যাই অকাজের জিনিস। হ্যাঁ, সায়েন্সের ক্ষেত্রে মুখস্থ কেমন করে করতে পারিস? প্র্যাকটিস করে। এতবার প্র্যাকটিস করলি যে তোর প্রসেস মুখস্থ হয়ে গেছে। তোর ভাবনা হয়ে গেছে এমন ধরনের কোয়েশ্চেন আসলে এমন করে ফর্মুলা গুলো ইউস করতে লাগে। ওই ধরনের প্র্যাকটিস করতে লাগবে। ঠিক আছে? ওকে। চল আজকের তাহলে হোমওয়ার্ক এতটুকুই থাকলো। ওকে?